যুগে যুগে বিভিন্ন দেশে স্বৈরশাসকদের দেখা মিলেছে। স্বৈরাচারদের মধ্যে নানা বিষয়ে অমিল থাকলেও দৃশ্যগতভাবে তাদের মধ্যে মিল রয়েছে। তারা ক্ষমতায় টিকে থাকতে সবকিছু করতে পারে, এমনকি গণহত্যাও চালাতে পারে। তাদের কাছে শাসন এবং শোষণ যতটা গুরুত্ব পেয়েছে, মানুষের মূল্য ততই কমেছে। আজকের ভিডিওতে এইরকম স্বৈরশাসকদের সম্পর্কে জানব এবং শেষে তাদের কি পরিণতি হয়েছিল। কিছু স্বৈরশাসকদের খুন করে ফেলা হয়েছিল, আবার কিছু স্বৈরশাসকদের ফাঁসি দেওয়া হয়েছিল, আবার কেউ নিজে আত্মহত্যা করে ফেলেছে। তো চলুন দেখে আসি স্বৈরশাসকদের শেষ পরিণতি কি হয়েছিল, আর শেখ হাসিনার শেষ পরিণতি বা কি হবে। তার আগে নতুন দর্শকের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। নাম্বার 2, বেনিতো মুসোলিনি। তিনি ছিলেন ইতালির স্বৈরশাসক। তার স্বৈরাচার শেষ হয় 28 এপ্রিল 1945 সালে, কিন্তু ইতিহাসের নির্মম পরিণতি তাকেও বরণ করতে হয়েছিল। তিনি ক্ষমতা গ্রহণের পর তার চেহারাও পাল্টে যায়। মুসোলিনি সুইজারল্যান্ডে পালানোর সময় কমিউনিস্ট প্রতিরোধ বাহিনীর হাতে ধরা পড়েন এবং মুসোলিনি দুইজনের রাজনৈতিক দলই আজ দুই দেশে নিষিদ্ধ করা হয়েছে। নাম্বার 3, নেপোলিয়ান বোনাপার্ট। ইতিহাসের সেরা স্বৈরশাসকদের মধ্যে ছিলেন নেপোলিয়ান বোনাপার্ট। তিনি ছিলেন ফ্রান্সের স্বৈরশাসক। তার স্বৈরাচারী শেষ হয় 5 মে 1821 সালে। তার বিশাল সাম্রাজ্যের বিস্তার ছিল মাদ্রিদ থেকে মস্কো পর্যন্ত। ফ্রান্স সহ প্রায় অর্ধেক পৃথিবী শাসন করেছিলেন তিনি। কিন্তু একটা সময় পরে শত্রু বাহিনীর ক্ষুদ্র ক্ষুদ্র আক্রমণে নেপোলিয়ান পরাজিত হয়ে পড়েন এবং এক সময় তিনি রাজত্ব হারান। তার একনায়কতন্ত্র তাকে সেরা স্বৈরশাসকদের তালিকায় জায়গা করে দিয়েছে। ক্ষমতার নেশা তার অভূতপূর্ণ জনকল্যাণমূলক কাজকে ম্লান করে দেয়। ক্ষমতার নেশা আসলেই অনেক খারাপ জিনিস। মানুষ তখন অন্ধ হয়ে যায়, ক্ষমতা ছাড়া কিছুই বোঝে না। নাম্বার 4, সাদ্দাম হোসেন। তিনি ছিলেন ইরাকের একজন স্বৈরশাসক। তিনি মারা যান 30 ডিসেম্বর 2006 সালে। সাদ্দামের শেষ পরিণতি আমরা কম বেশি সকলেই জানি। 2003 সালে তাকে ক্ষমতাচ্যুত হতে হয়। বিদেশি প্রভুদের যতই হস্তক্ষেপ থাকুক না কেন, জনগণ যদি তার সাথে থাকতো তাহলে হয়তোবা এই পরিণতি হতো না তার। সাদ্দামের কর্তৃত্ব পরায়ণতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করলেও বেপরোয়া শাসননীতির কারণে ইরাকি জনগণও তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তার স্বৈরনীতির শেষ ফল হিসেবে মার্কিন সেনারা তাকে টেনে হিঁচড়ে গর্ত থেকে বের করে এবং তাকে ফাঁসির কাষ্ঠে ঝোলায়। সাদ্দামের শেষ পরিণতি অনেক করুণ ছিল। নাম্বার 5, মুয়াম্মার গাদ্দাফি। গাদ্দাফি ছিলেন লিবিয়ার স্বৈরশাসক এবং তার স্বৈরাচারী শেষ হয় 20 অক্টোবর 2011 সালে। লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি জনপ্রিয় ব্রাদারলি লিডার হলেও তিনি মূলত ছিলেন একজন ডিক্টেটর। দীর্ঘ 42 বছর তিনি এক হাতে শাসন করেছিলেন লিবিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রিগান তাকে মধ্যপ্রাচ্যের পাগলা কুকুর হিসেবে অভিহিত করেছিলেন। জীবনের শেষ দিকে তার সর্বশেষ বিদ্রোহীরা তার বাপাল আজিয়া প্রাসাদ দখল করে নেয়। সেখান থেকে আগেই পালিয়ে যান মুয়াম্মার গাদ্দাফি। তার সাথে পালিয়ে গিয়েছিল তার পরিবারের সদস্যরা। এর মধ্য দিয়ে মূলত গাদ্দাফির পতন ঘটে। তারপরও তার অনুগতরা লড়াই চালিয়ে যেতে থাকে। সর্বশেষ তারা তার জন্ম শহরে অভিযান চালায়। সেই অভিযানে গুলিবিদ্ধ হন গাদ্দাফি। জেনারেল গাদ্দাফির পতনের জন্য তার কাছের লোকেরাই শত্রুদের সাথে হাত মিলিয়েছিল। বলা হয়ে থাকে তার কাছের লোকের বেইমানির কারণেই গাদ্দাফি মারা গিয়েছিলেন। নাম্বার 6, হোসনি মুবারক। তিনি ছিলেন মিশরের একজন স্বৈরশাসক। মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আলীর পর হোসনি মুবারক সে দেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসক। আরব বিশ্বে লম্বা সময়ে দেশ শাসন করেছেন অনেকে, হোসনি মুবারক তাদের মধ্যে অন্যতম। মিশরে গণজাগরণের মাধ্যমে তাকে লাঞ্ছিত হয়ে ক্ষমতাচ্যুত করা হয়। বর্তমানে মিশরের রাজনৈতিক উত্তপ্ততার জন্য তাকে রাজনৈতিক বিশ্লেষকরা দায়ী করে থাকেন। দৌর্দণ্ড প্রতাপশালী এই শাসক 2024 সালে এক হাসপাতালে নীরবে মারা যান। নাম্বার 7, শেখ হাসিনা। শেখ হাসিনার স্বৈরাচারী শেষ হয় 2024 সালের 5 আগস্ট। 2009 সালে বাংলাদেশের জনগণ তাকে বেশ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছিল। বাঙালি মনে করেছিল শেখ হাসিনা হয়তো এক নতুন বাংলাদেশ গড়ে তুলবে, তবে তিনি একটি নতুন বাংলাদেশ গড়েও তুলেছিলেন। তার ক্ষমতার শুরু থেকেই শুরু হয় এক নতুন বাংলাদেশের অধ্যায়, যে অধ্যায়ের একেবারে প্রথমেই ছিল পিলখানার ভয়াবহ হত্যাকাণ্ড। হাসিনা ক্ষমতায় আসার পরপরই পিলখানাতে ব্যাপক হত্যাকাণ্ড চালায়। এরপর শেখ হাসিনার অধ্যায়ে আসে শাপলা চত্বরের বিভীষিকাময় রাত।
তারপর জনগণের ভোটাধিকার লঙ্ঘন, শুরু হয় গুম, খুন, দুর্নীতি, অর্থ পাচার সহ মানবাধিকার লঙ্ঘন। এভাবে গুম, খুন আর অর্থ পাচারের মধ্য দিয়ে বছরের পর বছর চলতে থাকে শেখ হাসিনার একনায়কতন্ত্র। সরকারি দলের একটা নেতা হয়ে যায় যেন একটা রক্তপিপাসু রাক্ষস। শেখ হাসিনার শাসনামলে 15 বছরে $99 বিলিয়ন ঋণ করা হয়। এই $99 বিলিয়ন ঋণের মধ্যে $93 বিলিয়ন শেখ হাসিনা এবং তার দলের লোকজন বাইরে পাচার করে দেয়। এমন কোনো জঘন্য কার্যক্রম নেই যেটা শেখ হাসিনা এবং তার দল করেনি। যেখানে বাংলাদেশের হয়ে ওঠার কথা ছিল একটা সম্ভাবনাময় রাষ্ট্র, সেখানে তারা বাংলাদেশকে পরিণত করেছে এক দুর্নীতির রাজ্যে। যে রাজ্যে আয়নাঘরও ছিল, অথচ সেখানে কোনো আয়না ছিল না। এখানে মানুষকে যেভাবে ইচ্ছা সেভাবে বছরের পর বছর গুম করে রাখা হতো। মিডিয়ার মুখ একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল। আইন শৃঙ্খলা, রাষ্ট্রীয় কোর্ট কাচারি সবকিছুই নিজেদের করায়ত্ত করে রেখেছিল শেখ হাসিনা। স্বাধীন দেশের মধ্যেও মানুষ ছিল যেন পরাধীনতার শিকলে বন্দী। আধুনিক বিশ্বে এই স্বৈরশাসক যেভাবে মানুষকে শোষণ আর নিপীড়ন করেছিল তা অন্য দেশে খুব একটা দেখা যায় না। নিজের দেশের শিক্ষার্থীদের ওপরে নির্বিচারে গুলিবর্ষণ। ভাবা যায় মানুষ আর কত সহ্য করবে। প্রতিটা মানুষের মনে জমা হতে থাকে ক্রোধের অগ্নিলাভা। সর্বশেষ 2024 সালে এসে শিক্ষার্থীরা কোটা আন্দোলন দিয়ে শুরু করেছিল হাসিনার পতন। পরবর্তীতে কোটা আন্দোলন হয়ে যায় এক গণ অভ্যুত্থানে। এর ফলে শেখ হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হয়। দেশের মানুষ দেখিয়ে দিয়েছে তারা এক হলে কোনো স্বৈরশাসকই টিকে থাকতে পারে না। আস্তে আস্তে শেখ হাসিনার পরিণতি আরও খারাপ হতে চলেছে। তবে বাঙালি জাতিকে এভাবে এক থাকতে হবে যাতে ভবিষ্যতে আর কোনো স্বৈরশাসক বাংলাদেশে তৈরি হতে না পারে। তো এখন দেখার বিষয় শেখ হাসিনার শেষ পরিণতি কি হয়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।